দেখছেন এটি নিউজ। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন হ্যাপেনিং পয়েন্টের আজকের পর্ব। আপনাদের সাথে আছি আমি এস আব্দুল শাকুর। দর্শক, একটা কথা প্রায়ই আলোচিত হয় যে ঔষধে কাজ হয় না, অ্যান্টিবায়োটিকে আর খুব একটা কাজ করছে না। এটি আমাদের মধ্যে আলোচনার একটা বিষয়, কিন্তু আসলে কেন কাজ করছে না এটার গভীরতা কি আমরা কখনো ভেবে দেখেছি? আমরা যদি খুব সাধারণভাবে বলি তবে বলতেই পারি অ্যান্টিবায়োটিক মানব দেহের জন্য ঝুঁকিপূর্ণ। কিন্তু নেপথ্যের কারণগুলো বিশ্লেষণ করবার জন্য আমাদের আজকের আয়োজন একজন বিশেষজ্ঞ অতিথি আমাদের সঙ্গে রয়েছে। তাকে শুরুতে স্বাগত জানাতে চাই। মেজর ডাক্তার খসরু সামাদ, ক্লাসিফাইড স্পেশালিস্ট ফার্মাকোলজি, ঢাকা ক্যান্টনমেন্ট। আমরা স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। জি, ধন্যবাদ। যে কথাটা শুরুতেই বলছিলাম যে আমাদের অ্যান্টিবায়োটিকে আর কাজ হয় না, এটি একটি প্রচলিত কথা, কিন্তু আসলে নেপথ্যের কারণগুলো কি এগুলো নিশ্চয়ই আপনার সাথে জানার চেষ্টা করব। এবং আমরা জানি যে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সপ্তাহ 2024 সেটি আয়োজন, এবং তার প্রত্যাশা এবং প্রাপ্তি এর সাথে আমরা রিলেট করার একটু চেষ্টা করব আপনার কাছ থেকে। জি, ধন্যবাদ। আমরা সাম্প্রতিক একটা গবেষণায় দেখেছি যে বাংলাদেশে প্রায় প্রতি বছর 26,000 রোগী তারা আসলে এই যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাওয়ার কারণে তাদের মৃত্যুর ঘটনাটা ঘটে। আমরা একটু এই বিষয়ে আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাইব। জি, আগে মনে হয় যে অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিমাইক্রোবিয়াল এই শব্দ দুটোর একদম সহজ একটা অর্থ সাধারণ মানুষ যেভাবে বুঝতে পারে আমরা এটা চেষ্টা করে দেখতে পারি। জি প্লিজ। অ্যান্টিবায়োটিক দুটো অংশ, অ্যান্টি হচ্ছে এগেইনস্ট, বায়োটিক হচ্ছে জীবনের বিরুদ্ধে, বায়োস আসছে বায়োটিক। আমাদের জানা আছে যে দৈনন্দিন এই বাতাস বা প্রকৃতিতে প্রচুর পরিমাণ অণুজীব আছে। তার কারণ নাম হচ্ছে ব্যাকটেরিয়া। এগুলো আমাদের প্রচলিত ভাইরাস, প্রোটোজোয়া, স্পাইরোকেটস এবং অন্যান্য। যে ওষুধটা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে, অণুজীবকে ধ্বংস করে ফেলে বা মেরে ফেলে বা থামিয়ে দেয়, তাকে আমরা বলছি অ্যান্টিবায়োটিক। আর অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টস একটু বড় অর্থে আমরা একটু আগে বলেছি যে ব্যাকটেরিয়া ছাড়া আরও অন্যান্য অণুজীব আছে, প্রোটোজোয়া, ভাইরাস, অন্তত ভাইরাস তো খুবই পরিচিত। জি, এইগুলি সমস্ত যত রকম অণুজীব আছে তার বিরুদ্ধে যেই সমস্ত ঔষধগুলি কাজ করে তাকে মেরে ফেলবার জন্য বা ক্ষতি নষ্ট করে ফেলবার জন্য তাকে আমরা অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট বলি। এখন আমাদের হচ্ছে রেজিস্ট্যান্স শব্দটারও একটু সহজিয়া করা দরকার বলে আমার কাছে মনে হচ্ছে। রেজিস্ট্যান্স হচ্ছে যে অকার্যকর, রেজিস্ট্যান্স সে আর কাজ করে না। অর্থাৎ একটু আগে আমরা জেনেছি যে অ্যান্টিবায়োটিক দিলে পারে ব্যাকটেরিয়াগুলি মরে যাওয়া উচিত ছিল, কিন্তু আমাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে কিন্তু কাজ হচ্ছে না। সেটা তো আর আমি বুঝবো না। মানে ডাক্তার তো উনি প্রেসক্রিপশন ওখানে লিখে নিয়ে আমি চলে এসেছি বাসাতে, তো উনি তো নিশ্চিত যে ওনার রোগ নির্ণয় ঠিক আছে, কিন্তু আমি বাসায় আসবার পরে আমি প্রত্যাশিত ভালো হচ্ছি না। তখন আমার কাছে অনেকগুলি প্রশ্ন তৈরি হতে পারে যে ডাক্তার কি ভুল করেছেন নাকি, আমি বুঝতে ভুল করেছি কি না, বা মাঝখানে কোনো রহস্য আছে কি না। তাহলে এই যে সিরিজ অফ দি ডাইলেমা, এই প্রশ্নগুলি তৈরি হয়। ওকে, এবং সেই ডাইলেমার সমাধানটা কিভাবে হয় সেগুলো নিয়ে হয়তো আমাদের আলোচনার মধ্যে আমাদের থাকবে। কিন্তু যে প্রশ্নটা আমরা শুরুর দিকের আলোচনার মধ্যে রাখার চেষ্টা করেছিলাম যে সাম্প্রতিক সময় আমরা দেখেছি একটা গবেষণায়, আমরা যদি পিজি হসপিটালেরই একটা রিসার্চ আউটকাম হিসেবে দেখি যে এক বছরে 26,000-এর মতো রোগীর আমরা মৃত্যু দেখেছি এই জনিত কারণে। এবং এটা তো মনে হয় আশঙ্কার একটা কারণ তৈরি হয়েছে বা আতঙ্কের একটা কারণ তৈরি হয়েছে। এটাকে কিভাবে দেখেন আপনি? জি, ধন্যবাদ। 26,000 প্রত্যেকটা জীবন। এবং কিছুদিন আগে আমরা কোভিড থেকে মুক্ত হয়েছি। তো কোভিডের সময় যে ঘটনাগুলি ঘটেছিল, যে আমার চোখের সামনে আমি কাউকে মরতে দেখেছি, তো আমাদের সবার স্পর্শকাতর হয়েছিল আমরা। কিন্তু এই যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, এর মৃত্যু তো দৃশ্যমান না, ফলে আমরা সরাসরি কমিউনিকেট করতে পারি না। মানে আমাদের ইমোশন, আমাদের স্পিরিচুয়াল যে রেসপেক্ট, বা একটা মরে যাওয়ার পর যে ফ্যামিলির যে ক্রাইসিস, এই কথাটা লেখা হয় না যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স লোককে আমরা এরকমভাবে বলি না, বা পেশেন্টকে, বা যখন বোঝা যায় তখন অন্যান্য কারণগুলি জড়িত হয়। তার আমি বলতে চাইছি যে একটা মৃত্যু, একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট ধর্মে আসার সময় মৃত্যু হয়েছে, তাহলে সবাই বলবে এটিএনে যাওয়ার সময় চিকিৎসকের মৃত্যু, একটা বড় শিরোনাম হবে। কিন্তু আমি অ্যান্টিবায়োটিকেই যদি আজকে বাসায় বসে মারা যাই, তাহলে এইটার কোনো রকম ফোকাস হবে না। কিন্তু মৃত্যুর সংখ্যা 26,000 অনেক। আমি একটু যুক্ত করতে চাই, যদি এই ধারাবাহিকতাটা থেকে যায় তাহলে 2050 সালে, তার বেশি দিন নাই, 20 বছর প্লাস মাইনাস, এটার সংখ্যা কোটিতে ছাড়িয়ে যাবে গ্লোবালি। তো কোটির মৃত্যু তো একটা কোনো ক্রমে গ্রহণযোগ্য না, একটা সিগনিফিক্যান্ট নাম্বার। একটা সিগনিফিক্যান্ট নাম্বার। এটা কেন হচ্ছে
আমরা একটু আগে বারবার করে বলবার চেষ্টা করেছি যে আমাদের বিভিন্ন কারণে অ্যান্টিবায়োটিক লাগে, তাহলে এটা খুবই প্রাসঙ্গিক। অ্যান্টিবায়োটিকটা কী কারণে লাগছে, অথচ সেই চিকিৎসা দিলে অ্যান্টিবায়োটিকের চিকিৎসা হচ্ছে না। আমাদের দৈনন্দিন জীবনে যেগুলি হয়, দৈনন্দিন জীবনে সর্দি, কাশি, হাঁচি, জ্বর, কফ, এটা সাধারণত রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন থেকে হয়, শ্বাসকষ্টজনিত আপার রেসপিরেটরি ট্র্যাক, শ্বাস প্রশ্বাসের যেগুলি সমস্যা, অ্যাজমা না, রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন। আর একটা হতে পারে গ্যাস্ট্রোএন্টারাইটিস, অর্থাৎ এই পাতলা পায়খানা, উদারময় জাতীয় ওষুধ, এইগুলির কারণে ব্যাপকভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়। তো আমরা রোগী ডাক্তারের কাছে যাই, উনি এটা ওষুধ দিয়ে দেন, এটা দিয়ে দেন। এটা গেল ছোট, কিন্তু সেই জীবাণু এই অ্যান্টিবায়োটিকের কারণে ভালো হয়ে যায় বলে আমাদের কোনো সমস্যা হয় না। এখন ওই যে সাধারণ সর্দি কাশি অথবা পাতলা পায়খানার যে জীবাণু, যখন ওই অ্যান্টিবায়োটিকের কোনো কারণে কাজ করছে না, তখন সে এই শরীরটা তো ভালো, মানে মানুষের শরীর হোস্টকে সে পছন্দ করে, তখন সে ছিল কথার ছলে 4টি থেকে 16টি থেকে গুণিতক 16, এভাবে লাখো লাখো কোটি কোটি হচ্ছে। ফলে ওই জীবাণুগুলি, অসংখ্য জীবাণু তাকে পরবর্তী বড় কোনো সংক্রমণের হাতে নিয়ে যাচ্ছে। ধরে পুরো ফুসফুসটাই তার আক্রান্ত হয়ে গেল, পুরো রক্তেই সে মিশে গেল, তার সেপ্টিসিমিয়া হয়ে গেল, অর্থাৎ সারা রক্ত ভর্তি তার জীবাণু। দৈনন্দিন জীবনে আমরা কি করি, একটা জায়গায় কেটে গেল, ছিলে গেল, তখন আমরা একটা অ্যান্টিবায়োটিক টাইপ কিছু লাগাই। তো ওই অ্যান্টিবায়োটিকটার কাজ করছে না, স্কিনটা তো ওপেন হয়ে গেছে, ফলে বাইরের ধুলা, জীবাণু এটা ঢুকে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কারণে অণুজীব আমাদের শরীরে ঢোকে। আমরা খাই, আমরা যতই চাই না কেন খাবারের ভেতর কিছু জীবাণু থেকেই যায়। তাহলে এই জীবাণুগুলি এমনিতেই মরে যাওয়া উচিত ছিল, কিন্তু কখনো কখনো আমাদের শরীর প্রতিরোধ ক্ষমতা ওই রকম থাকে না যে এই বাইরের জীবাণুটাকে ঠেকানোর প্রয়োজনে, তখন আমাদের একটি ওষুধের দরকার হয়। সেই ওষুধ হয় অ্যান্টিবায়োটিক অথবা অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টস। কিন্তু আমি কথাটা রিপিট হচ্ছে যে আমরা অনুমান করছি যে আমরা সঠিক ওষুধ নিচ্ছি, কিন্তু সঠিক ওষুধ আমরা নিচ্ছি না, মানে এই অর্থে যে ওই অণুজীবের বিরুদ্ধে সে আর কাজ করতে পারছে না। ফলে অণুজীবগুলো খুব স্মার্ট হয়ে যাচ্ছে এবং ক্রমশই সে প্রতিহিংসা পরায়ণ হয়ে যাচ্ছে এবং বারবার করে সে আক্রমণ করছে। এভাবেই আমাদের এই অণুজীবের কাছে আমাদের পরাজিত হতে হচ্ছে এবং এই অণুজীব বিভিন্ন রকম জটিলতা সহ মৃত্যুকেও ডেকে আনছে। আপনারা দেখছেন হ্যাপেনিং পয়েন্ট। আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি খানিক বাদে, সঙ্গেই থাকুন। বিরতির পর হ্যাপেনিং পয়েন্টে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের আজকের হ্যাপেনিং পয়েন্টের যে বিষয় নির্ধারণ করেছি সেটি হচ্ছে অ্যান্টিবায়োটিক মানবদেহের জন্য ঝুঁকিপূর্ণ। আমরা বিরতিতে যাওয়ার আগে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন মেজর ডাক্তার খসরু সামাদ, যিনি ক্লাসিফাইড স্পেশালিস্ট ফার্মাকোলজি, ঢাকা ক্যান্টনমেন্ট। আমরা তার সঙ্গে আলোচনায় আবারও ফিরতে চাই। কি কারণে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, এটি একটা আমার প্রশ্ন আর কি, এটা মনে হয় অনেকেরই প্রশ্ন। জি, অ্যান্টিবায়োটিকের যথেচ্ছা ব্যবহারের কারণে এটা হচ্ছে। এখন যথেচ্ছা মানে কি, যথা ইচ্ছা। কি ইচ্ছা হয়, যে নিয়ে ডাক্তার নন, তার একটা অসুখ হয়েছে, সর্দি কাশি জ্বর, ওনার মনে হয়েছিল তো এর আগে যখন আমি গিয়েছিলাম ডাক্তারের কাছে, ডাক্তার তো একটা অ্যান্টিবায়োটিক দেয়, তো আমি শুধু প্যারাসিটামল খাবো। উনি নিজের মনের মাধুরী মিশিয়ে ওই প্যারাসিটামলের সাথে একটা অ্যান্টিবায়োটিক, ধরা যাক তার নাম আলফা, উনি এটা খেয়ে ফেলছেন। উনি তো কখনোই যে তার রোগ নির্ণয়টি ঠিক হচ্ছে কি না এটা তো বলা যাবে না, তাহলে তার রোগ নির্ণয় ভুল হতে পারে। আমি ধরে নিলাম রোগ নির্ণয় ঠিক আছে, অ্যান্টিবায়োটিক সিলেকশন ভুল হতে পারে, এর বদলে এটা বি দরকার ছিল বা অন্য একটা অ্যান্টিবায়োটিক, তাহলে উনি ভুল সিলেকশন করলেন। তাহলে যেটা প্রয়োজনীয় সেটা তো উনি পাচ্ছেনই না, অন্যটা হওয়ার কারণে তার কিছু ক্ষতি হতে পারে। 3 হলো যে হয়তো ওষুধটাও ঠিক আছে, রোগটাও ঠিক আছে, কিন্তু তার ডোজ সম্বন্ধে তার ধারণা না থাকলেই স্বাভাবিক। এটা দিনে 8 ঘন্টা অন্তর অন্তর খাবে না 3 ঘন্টা অন্তর অন্তর খাবে, এটা যদি ভুল হয় তাহলে আবার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। এবং আমরা অনেককে কিন্তু এটাও দেখি যে যে রোগের জন্য অ্যান্টিবায়োটিকটা গ্রহণ করেছেন, একটু সেখান থেকে ভালো বোধ করার পরে তিনি হয়তো ওষুধটা বন্ধ করে দিচ্ছেন। আপনি যতই বলেছেন, ওই সময়টিতে হয় কি, রোগ জীবাণুগুলি লুকিয়ে থাকে যে আমাকে অ্যাটাক করছে, কিন্তু সে পুরোপুরি মারে না, কিছু কিছু মারাও যায়। তো সে যখন দেখে যে আর কেউ অ্যাটাক করছে না, কোর্সটা আসলে শেষ হয়নি, যে আপনি বললেন 7 দিনের জায়গায় 3 দিনে, তখন সে 4 দিন 5 দিন পরে সে আবার মাথা চারা দিয়ে ওঠে। এই যে রিইনফেকশন, এটা আরও ক্ষতিকর এবং
অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সকে আরও বেশি আমি এটার সাথে রিলেট করে একটা বল, যদি আপনার আলোচনা এসছে সেটা হচ্ছে আমরা পাড়া মহল্লায় যে ডিসপেন্সারিগুলো দেখি সেখানে দেখি যে যথেচ্ছ ব্যবহার মানে যথা ইচ্ছার কথা আপনি যেমনটা বলছিলেন যে গেলে তারাই হয়তো ট্রিটমেন্ট করছেন, তারা হয়তো রেজিস্টার্ড না বা সার্টিফাইড না। এটা কি নিয়ন্ত্রণ করার কোনো ব্যবস্থা রাষ্ট্র থেকে করার সুযোগ আছে কিনা? জি, অত্যন্ত সংবেদনশীল একটা প্রশ্ন উপস্থাপন করেছেন। আমাদের দেশে প্রায় 1.5 লক্ষ ওষুধের দোকান আছে। আমি শব্দটা বলছি ওষুধের দোকান, তার মানে অধিকাংশ তার কোনো রেজিস্টার্ড লাইসেন্সই নাই। এবং দোকানদার আছে প্রায় 4.5 লক্ষ। দোকানদার শব্দটার জন্য আমি অস্বস্তি বোধ করছি, কিন্তু এটা আমাকে ব্যবহার করতেই হচ্ছে, কারণ সেখানে রেজিস্টার্ড ফার্মাসিস্ট থাকার কথা ছিল এবং তাদের প্রায়োরিটাইজ করা আছে যে কে কোনটা লিখতে পারবে। তাদের অনেকে আছে ম্যাট্রিকুলেশনেও তারা পাশ করে নাই। ফলে যেটা আপনি বলেছেন, গেলে পারে তারা তাদের ব্যবসার খাতিরে কখনো না বলে তার যেটা মনে হয় সে ওষুধটা তারা দিয়ে দেয়। ফলে যে সিরিজ অফ দি আফটার ইফেক্ট আপনার সাথে একটু আগে আলোচনা করলাম, এগুলি হওয়ার ঝুঁকি থাকে। কোভিডের সময় কি আপনার মনে হয় যে এই অপপ্রয়োগটা আরো বেশিখানি হয়েছে? যথাযথ বলেছেন। কোভিড তো কোভিড, ভি ফর ভাইরাস, তাহলে তাকে মারতে গেলে অ্যান্টিভাইরাল ড্রাগ লাগতো। জি, তখন বুঝে হোক না বুঝে হোক, ভয়ের কারণে হোক, অনেকেই এক বা একাধিক অ্যান্টিবায়োটিক খেয়েছে। অ্যান্টিবায়োটিক মারতে গেলে তো ব্যাকটেরিয়ার উপর কাজ করে, সুতরাং যে ওষুধগুলি খাওয়ানো হয়েছিল অ্যান্টিব্যাকটেরিয়া, এটার কোনোই কোভিডের উপর বা জীবাণুর উপর কোনো ভূমিকা ছিল না। তাহলে যেগুলি খাওয়ানো হয়েছে সেগুলো অতি উৎসাহে খাওয়ানো হয়েছে এবং এগুলি পরবর্তী রেজিস্ট্যান্স তৈরি করেছে। অ্যান্টিমাইক্রোবিয়াল যে রেজিস্ট্যান্স, এটা ঠেকানোর জন্য একজন চিকিৎসক হিসেবে আপনি কি কি পরামর্শ দিচ্ছেন? জি, আমি একটা শর্ট টার্ম বলবো, একটু দীর্ঘ সময় বলবো। শর্ট টার্ম বলতে যে টেলিভিশনে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম হচ্ছে, লিফলেট, বিলবোর্ড, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, এরা কথা বলবো। আর দীর্ঘমেয়াদী আমরা দুটো জায়গা দেখতে পেয়েছি। একটা হলো যে ওই যে ওষুধের দোকানদার, আমরা করব কি ওষুধগুলিকে যখন একটা বড় বাক্স থাকবে তাতে একটা লাল মার্ক দিয়ে দিব, যখন ম্যানুফ্যাকচারার পয়েন্ট অফ ভিউ থেকে ওইখানে বড় করে বাংলা এবং ইংরেজি দুটোই লেখা থাকবে অ্যান্টিবায়োটিক, নিচে লেখা থাকবে সাবধানে ব্যবহার করুন। তো যিনি ওষুধ শুরু করেছেন, জি, এটা শুরু হয়েছে, তাহলে যিনি সাধারণ অতটি ভালো বোঝেন না যে উনি ওষুধটা চাইলেন, ওনার সামনে যখন খোলা হবে লাল দাগ, তো ওনার মাথাতে আছে যে এটা তো ক্ষতি হতে পারে, অ্যান্টিবায়োটিক তো লেখাই আছে, তখন ওনাকে এই জিনিসটা গোছিয়ে দেওয়াটা ওই দোকানদারের জন্য অনেক জটিল হবে। এবং এরপরেও যদি ব্যত্যয় হয়, কোনো ওষুধ বিক্রেতা যদি এভাবে বিক্রি করেন, তাকে আইনের আওতায় আনতে হবে এবং 20,000 টাকা জরিমানার কথা বলা হয়েছে। যদি এটা প্রয়োগ শুরু হয় তাহলে হয়তো একজনকে দেখে অন্যরা সতর্ক হবে এবং অনেকটাই এটাকে কমিয়ে আনতে পারবে বলে আমার কাছে মনে হয়। আজকের সময়ে আমাদের সংক্ষিপ্ততা রয়েছে, তবে এই আলোচনা মনে হয় আরও অনেক দিন দরকার রয়েছে, কারণ এই বছরে আমরা দেখেছিলাম যে প্রতিপাদ্য ছিল এডুকেট, অ্যাডভোকেট, অ্যাক্ট নাও। আমার মনে হয় যে এর যথাযথ প্রয়োগ হওয়া দরকার। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি এটি নিউজের পক্ষ থেকে। আপনাকেও ধন্যবাদ। আপনার মাধ্যম দিয়ে এই অনুষ্ঠানে যারা নেপথ্য কলা কুশলী আছে তাদেরও ধন্যবাদ। সর্বোপরি আমাদের দর্শকদেরকে ধন্যবাদ জানাই। দর্শক, আজকের হ্যাপেনিং পয়েন্টে অ্যান্টিবায়োটিক মানবদেহের জন্য ঝুঁকিপূর্ণ এই বিষয়ে আলোচনা চলছিল। আলোচনা হয়তো আরও চলবে আগামী দিনে, আগামী পর্বে বা আগামী দিন নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব আমরা। সে পর্যন্ত সবার ভালো থাকার প্রত্যাশায় নিজে ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ, ভালোবাসুন আপনার দেশকে। আল্লাহ হাফেজ।